সবাই রেডি হলো বলো। রেডি অ্যাকশন। এই এখন না, আমি আগে বলবো, তারপর বলবে। আপনারা জানেন দক্ষিণ কলকাতা ল কলেজে কিভাবে ছাত্রীকে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, এবং তারপরে যখন অভিযোগ জমা হয়, এখন বোঝা যাচ্ছে এই ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে গিয়েছে, প্রশাসনের কাছে গিয়েছে, শিক্ষা দপ্তরে গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে, কলেজ পরিচালনা কমিটিতে গিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রথম থেকে বলছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই, কোনো বিরোধী দলের ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয় না, আর সেখানে মস্তান, গুন্ডা, তোলাবাজ, ধর্ষক এখন বলা যাচ্ছে, তাদেরকে পোষা হয়েছে। যখন তৃণমূলের জমায়েত হয়, বিশেষত টিএমসিপি ছাত্র পরিষদের যখন জমায়েত হয়, তখন অনেক অভিযোগ এরকম SMS, হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে ঘুরেছে, পাস করে দেওয়া, কোয়েশ্চেন বার করে দেওয়া, পরীক্ষা দেওয়া, প্রমোশন দেওয়া, সব কিচ্ছু হবে না যদি অমুক দাদা বা তমুক দাদার সঙ্গে কথা না শোনো বা তার সঙ্গে যদি না যাও। এইভাবে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে। গোটা রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য, তাকে রাখার জন্য পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে। শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে। কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতিষ্ঠা শিল্পী মারা গেলেন, তখন এই প্রশ্নটি ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন নেই, কিন্তু প্রিন্সিপালগুলো টিএমসিপি নেতাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, ছাত্র সংসদের, ইউনিয়নের, স্পোর্টসের, কালচার প্রোগ্রামের টাকা, আর তারপরে সেটা নিয়ে মোচ্ছব হচ্ছে। ইউনিয়ন রুমগুলো মদের আখড়া হয়ে গেছে, নির্যাতনের জায়গা হয়ে গেছে। আজকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে, আমরা স্বাগত জানাচ্ছি। ডিভিশন বেঞ্চ, গোটা রাজ্যের যেখানে নির্বাচিত ছাত্র সংসদ নেই, অথচ সংসদ ইউনিয়ন রুমগুলো আছে, কেন আছে? কারা পরিচালনা করছে? সেগুলোতে তালা ঝোলাতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং উচ্চশিক্ষা দপ্তরকে বলা হয়েছে নির্দেশ পালন করতে হবে, এবং সব কলেজে, বিশ্ববিদ্যালয়ে নির্দেশ দিতে হবে অবিলম্বে তালা ঝোলাতে হবে। কিন্তু মস্তান রাজ বিশ্ববিদ্যালয়, কলেজের মধ্যে খতম করার জন্য একটা পদক্ষেপ আমরা দেখব। কলেজ পরিচালন কমিটি, বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি কত দ্রুত এটাকে লাগু করছেন। এর আগে জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাহাদুর সায়েন্স কলেজে ছাত্রদের আন্দোলন করতে হয়েছিল এই ধরনের স্টুডেন্টস রুমগুলো, যেগুলো টর্চার সেন্টার হয়ে গিয়েছে, সেগুলো বন্ধ করার জন্য। একসময় জরুরি অবস্থার সময় আমাদের এটা করতে হয়েছিল, আমরা যখন ছাত্র ছিলাম। দখল করা ইউনিয়ন রুম, তাকে মুক্ত করতে হবে, ছাত্রদের কাছে ফেরত দিতে হবে, ছাত্র প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠানকে। আমি আজকে আপনাদের জন্য ডেকেছি বিশেষ উদ্দেশ্য। আপনারা জানেন দেউচা পাচামি অনেক আগে থেকে আমরা বলছি, গোটা দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, কেলেঙ্কারি। শুরু থেকে এখন পর্যন্ত সারাউন্ডেড উইথ মিস্ট্রি, রহস্য ঘেরা, কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো সততা নেই, কোনো দায়বদ্ধতা নেই। আমার 12টা স্লাইড আছে, সেই স্লাইডগুলো দিয়ে আপনাদের দেখাবো। আমরা চাইছি এই বড় স্ক্যাম, কেলেঙ্কারি, তার ব্যাপারে একটা হ্যান্ড আউট আছে, সারা আপনার দিয়ে দেবো, কাগজটা আপনাদের কাছে হয়ে গেছে।
ভালো কথা। দেখবেন প্রথম স্লাইডে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিবিএসে, একেবারে রোমহর্ষক ভাবে 1 লক্ষ লোকের কাজ হবে, 100 বছরের বিদ্যুৎ উৎপাদনে কয়লা পাওয়া যাবে এবং কয়লা পাচামি দেউচা পাচামিতে কয়লা খনির কাজ শুরু করলাম, যেটা সর্বৈব মিথ্যা। প্রথম কথা হচ্ছে এই দেউচা পাচামি, দেওয়ানগঞ্জ, হরিণসিংহা ডিপিডিএইচ এই কোল ব্লকের অ্যালটমেন্ট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, WBCDCL 2019 সালে 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর। এবং তখন বলা হয়েছিল এই অ্যালটমেন্ট এগ্রিমেন্টে যে সেপ্টেম্বর 16, 2019-এ যে অ্যালটমেন্টটা দেওয়া হলো, এগ্রিমেন্ট হলো অ্যালটমেন্টের, তাতে বলা হলো যে WBPDCL তাকে একটা জিওলজিক্যাল রিপোর্ট তৈরি করতে হবে এবং মাইনিং প্ল্যান জমা দিতে হবে 21 মাসের মধ্যে। এখন 66 মাস পার, আজ পর্যন্ত সেটা করা হয়নি। আজ পর্যন্ত করা হয়নি শর্ত, আর মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। দ্বিতীয় স্লাইড। এই সময় একটা জনস্বার্থ সম্বলিত মামলায় হাইকোর্টের WBPDCL যে এফিডেভিট দিয়েছে তার থেকে তথ্য বার করা যায় যে মুখ্যমন্ত্রীর দাবি ঘোষণা আর এই PDCL যা বলছে এফিডেভিট করে আন্ডার ওথ, যে কতটা এর মধ্যে ঘাপলা আছে। আচ্ছা, বলা হচ্ছে এত বিশাল, এশিয়ার 2 নম্বর, পৃথিবীর 2 নম্বর, এশিয়ার 1 নম্বর। এখন যেটা করা হয়েছে এটার জন্য তো সব ক্লিয়ারেন্স দিতে হয়, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিতে হয়, তারপর হচ্ছে জনশুনানি করতে হয়, এবং এটা স্কেল অফ অপারেশনের উপরে কত বড় তার উপরে দাঁড়িয়ে ওটা সেন্ট্রাল এজেন্সি করবে না তাদের যে রিজিনাল বা স্টেট আছে তারা করবে। এই যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার জন্য ছাড়পত্র, এদিকে আসলে হচ্ছে 174 হেক্টর পরিবেশ ছাড়পত্রে জালিয়াতি করেছে, কিন্তু ওটাকে ছোট করে দেখানোর জন্য মমতা ঘোষণা করছেন বড়। এখন হচ্ছে 4 হেক্টরের, কারণ ওই তাহলে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হবে তাহলে অত রিগারাসলি হবে না। 12 একরের, যেটা আগের স্লাইডে আপনারা দেখলেন। তারপরে বলা হচ্ছে যে 12 একর দিয়ে শুরু হবে, তারপরে ওটা 43-44 একর হবে, তারপরে সেটা 431 একর হবে। তার মানে এত বিশাল প্রজেক্ট, কিন্তু এখন 12 একরের জন্য অনুমতি নেওয়া হয়েছে। কেন নেওয়া হলো? তার কারণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রকের যে 50 একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট। তার জন্য এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে, সেন্ট্রাল অ্যাসেসমেন্টকে দিয়ে। সেটাকে তিনি বাইপাস করলেন। এবার এই যে মাইন ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, তার জন্য তো একটা টেন্ডার করতে হবে। সেই টেন্ডারেও গোলমাল। আমার কাছে টেন্ডার ডকুমেন্ট আছে, এখন তো পাবলিক ডকুমেন্ট। সেখানে দেখা যাবে যাকে টেন্ডার দেওয়া হলো তার কিন্তু দর যে নির্বাচিত হলো সেখানে তার দরটা দেওয়া নেই। দেওয়ার পরে যেহেতু বলা হলো হাইয়েস্ট দেওয়া হয়েছে, তাহলে যে হাইয়েস্ট ছিল 71%, যাকে দেওয়া হলো তাকে 71.5 করে দেওয়া হলো। তারপরে বলা হলো H1 কে দিচ্ছি। জালিয়াতি। মাত্র 0.5 কে বাড়িয়ে দেখিয়ে দেওয়া হলো। যাকে দেওয়া হলো ট্রান্সমেরিন কনফ্লিক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড। নাম শুনলেই বুঝতে পারছেন লজিস্টিক্সের কাজ। তার এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই,
তাহলে কেন দেওয়া হলো? আসলে কয়লা খনিটা গল্প, তো খনি তো লিজের এগ্রিমেন্টই করা হয়নি, তাকে তো এখনো ওই লার্জার যে প্ল্যান জমা দেওয়া হয়নি যা দরকার ছিল মাইন ব্লক পাওয়ার পরে। কিন্তু মমতা ব্যানার্জি নিজেও বলেছেন আসলে হচ্ছে পাথর খাদান, ব্যাসাল্ট, হিউজ স্টক। তাহলে এই কোম্পানিকে দেওয়া হলো এই পাথর সরানোর কাজে, খাদানের কাজে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো, রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো যে এই পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা হচ্ছে এই ব্যাসাল্ট সরাবে এবং তাতে কত লাভ হবে এই সব বলা হলো। প্রায় 5,000 কোটি টাকা লাভ হবে, 400 টাকা প্রতি টন হিসেবে বিক্রি হবে। কোথায় বিক্রি হবে? বাংলাদেশে, ঝাড়খণ্ডে, উত্তর ভারতে, পশ্চিমবঙ্গে তার বাজার দেখে এই পাথর বিক্রি হবে। সুতরাং এই 5,000 কোটি টাকার লাভ করার জন্য এই কোম্পানিকে দেওয়া হলো 28%, তাহলে তার থাকবে, এবং সেটা হচ্ছে প্রায় 1,500 কোটি টাকা সে কোম্পানি লাভ করবে। কোন কোম্পানি? যে কোম্পানি যার এটার অতীতে কোনো অভিজ্ঞতা নেই এবং যার হচ্ছে মাত্র হচ্ছে সেই কোম্পানি, আমি আসছি তারপরে। পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন পেয়েছে কয়লা জন্য খনি, কয়লা খনি থেকে পাওয়ার জেনারেট করবে। তাহলে পাথর তোলার কাজ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে কি আছে? তাহলে এখনো পর্যন্ত WBPDCL এর কাজ হচ্ছে ব্যাসাল্ট পাওয়ার কেনে বিক্রি করা। তার জন্য এই টেন্ডারটা দেওয়া হলো। সেখানে আমি বললাম ঘাপলা আছে, জালিয়াতি আছে। এই এমডিও যাকে দেওয়া হলো, কেন দেখবেন, আমি একটু পড়ে দিচ্ছি ওদের থেকেই, যে নোটিশ দেওয়া হয়েছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য কোল মাইনিং এর জন্য পিডিসিএল এর তরফ থেকে ওই দেউচা পাচামি জায়গায়। সেখানে মাইন ডেভেলপ কাম অপারেটর ডিসেম্বর 24-এ ডেডলাইন করে ইউআই চাওয়া হয়েছিল, ফেব্রুয়ারি 25 পর্যন্ত একটাও এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা হয়নি। তার মানে কেউ ইন্টারেস্টই নয়। রিয়েল কয়লা খনির জন্য, কয়লার জন্য কয়েকবার রিপিট করা হয়েছে, কিন্তু নট আ সিঙ্গল expression of interest was submitted despite 2 extension of submission deadlines till April 25. ফেব্রুয়ারিতে শেষ ছিল, মমতা ঘোষণা করে দিয়েছেন কয়লা খনি হচ্ছে, কয়লা হচ্ছে, কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এপ্রিল পর্যন্ত কেউ জমাই দেয়নি। তাহলে চিফ মিনিস্টারের ঘোষণাটা হচ্ছে একটা ফ্রড, যে তেল দেউচাপাচামিতে কয়লা উত্তোলন শুরু হলো। পরের স্লাইডে ওই যেখানে টেন্ডারের কাগজে লেখা আছে যে টেন্ডার পাবে এই ব্যাসাল্ট অপারেশনের জন্য, তাহলে মালিকানা তার পাল্টাবে না। সেটা সবসময় হয় না, নিয়ম থাকে, কারণ আজকাল সব ফ্রড হয়, সেডি কোম্পানি, সেডি ডিলস হয়, এবং কিছু অন্য কোম্পানির নামে নিয়ে তারপরে আবার মালিকানা চেঞ্জ হয়ে যায়। সুতরাং WBPDCL এর যে টেন্ডার ডকুমেন্ট, তার শর্ত লঙ্ঘন করা হলো, যেখানে বলা আছে যে প্রজেক্ট চলাকালীন, প্রজেক্ট অ্যাওয়ার্ড হওয়ার পরে কেউই এটা মালিকানা পাল্টাতে পারবে না, শর্ত আছে। কিন্তু দেখা গেল যে এই ট্রান্সমেরিন কনফ্লিক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড সেটা হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড কিনে নিল। স্বাভাবিক, এটা তো কোনো অভিজ্ঞতা নেই, ওকে শুধু টেন্ডার দেওয়া হয়েছে, এবং তাহলে হিমাদ্রি এসে গেল এবং সে কিনে কত কোটি টাকায়? 4 crores। তাহলে 1500 কোটি টাকা লাভ হবে, 1 লক্ষ লোকের কাজ হবে, এসব ঘোষণা করা হলো। কিন্তু এমন একটা কোম্পানি কি দেওয়া হলো যে কোম্পানির কোনো অপারেশন নেই, যার রাজস্ব দেখা যায় কিন্তু কোনো বিজনেস নেই এই সময়। গত যদি আপনি ওদের ওয়েবসাইটে যান, তাহলে সে কোম্পানির কোনো বিজনেস নেই, মানে লজিস্টিক্সের কাজ আছে। এই পাথর অপারেশন সরানো বা মিনারেলস মাইন্স এর কাজ, সেগুলোর কোনো অভিজ্ঞতা নেই। আরেকটা তার মধ্যে স্টাডি নিকেতন, আরেকটা সেডি কোম্পানি যে বললাম, তার কোনো অপারেশন নেই, তাকে হিমাদ্রি, এটা হচ্ছে ওই যে কোম্পানি টেন্ডার পেয়েছে তারই একটা সাবসিডিয়ারি বলতে পারেন, শ্যাডো কোম্পানি বলতে পারেন, তাকে তোমার গিয়ে 150 কোটি টাকার লোন দিল, আর এই কোম্পানিটা 4 কোটি টাকা কিনে নিল।
ছেলের চেয়ে ছেলের গু ভারী হলো। এটা একটা বড় ফিনান্সিয়াল ফ্রড। এই ধরনের অ্যাকুইজিশন, মার্জার আমরা অতীতেও দেখেছি, এই শেল কোম্পানিগুলো এইভাবে করে। একটু আপনার মনে পড়ছে যখন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা উঠেছিল শেল কোম্পানি হিসেবে, তখন তারও কোনো অপারেশন নেই, প্রোডাকশন নেই, ম্যানুফ্যাকচারিং নেই, কিন্তু কোটি কোটি টাকার মুনাফা দেখা যাচ্ছিল। কোম্পানি কিনছে, কোম্পানি বেচছে। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে যে আমি বললাম, আবার আপনার রিপিট করছি, 2019-এর কয়লা ব্লক বরাদ্দ হয়েছিল, 21 পর্যন্ত কোনো প্ল্যান জমা দেওয়া হয়নি। দেওয়ার কথা ছিল 21 পর্যন্ত, 25 পর্যন্ত কোনো প্ল্যান জমা দেওয়া হয়নি। আর এদিকে পাথর তোলার জন্য যেটা দেওয়া হয়েছে, সেখানে 5,600 কোটি টাকা ক্যাবিনেট নোটে বলা হচ্ছে, তাদের হিসেব অনুযায়ী যে 141.12 MMT যে পাথর উত্তোলন হবে, পার টন 400 টাকা করে হলে তাহলে 5,600 কোটি টাকা লাভ হবে। এবং সেখান থেকে ওই যে 71.5%, সুতরাং এই কোম্পানির 28%-এর মতো যদি শেয়ার হয় তাহলে 1,500 কোটি টাকার ব্যবসা হবে। এবং সেই কোম্পানিকে কিন্তু এই লেনদেনটা ক্ষেত্রে কি হলো, যে স্টাডি নিকেতনকে 150 কোটি টাকা, যার নিজস্ব কোনো রাজস্ব নেই, তাকে 150 কোটি টাকা দেওয়া হয়েছে সুদ হিসেবে। আর যে কোম্পানি পেল সেই কোম্পানিটা হিমাদ্রি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল, যেটা এই টেন্ডার পেপারে একদম বোল্ড করে লেখা আছে যে কোনো হস্তান্তর করা যাবে না প্রজেক্ট চলাকালীন। তাহলে পরিবেশ সংক্রান্ত আইনকে ডজ করেছে, যেটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য A1 ক্যাটাগরি হওয়া উচিত, সেটাকে B2 করে ওই সাইজ নামিয়ে দিয়ে ছোট করে 12 একরের মধ্যে করে দেখিয়েছে। তারপরে টেন্ডারের যে নিজেরা যে নীতি তৈরি করেছিল সেটাকে ভেঙেছে, এবং এটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ফ্রড, যে কোনো সময় কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এটাকে, এই ফ্রডটাকে ধরতে পারে যে এটা এভাবে হয় না। আর খনি বরাদ্দ চুক্তিটাকে লঙ্ঘন করেছে। এটা হচ্ছে, যদি খুব ছোট করে বলি তাহলে অবহেলা, আর বড় করে যদি বলি তাহলে বড় স্ক্যাম। সেই স্ক্যামের আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত। এই জন্য বলছি, দেখবেন এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স থেকে ওই লিজ এটা না দেওয়া, মাইনিং অপারেশনের ব্যাপারে ডিটেলসটা না জমা দেওয়া, কোনো ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কাজ, তার মাইনিং ডিপার্টমেন্টের কাজ, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের কাজ। আর এইখানে আমরা যখন বলি অনেকে রাগ হয়, কিন্তু বিজেপি শাসিত কেন্দ্র সরকার তারা কিন্তু কোনো ক্ষেত্রে এখানে এটা কোনো ভূমিকা পালন করছে না। খুলি ছুট, পুরা ঝুট, আর জিতনা সকো উতনা লুট। বিজেপি ছত্রছায়া হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এই আইন অনুযায়ী প্রত্যেকটা পদক্ষেপে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে, রুলস আছে, নর্মস আছে, গাইডলাইন্স আছে, শর্ত আছে, সেগুলো পূরণ করতে হয়। কোনো পূরণ না করে হচ্ছে, তাহলে এটা পরিবেশে একটা বিশাল ক্ষত হচ্ছে। আদিবাসী মানুষ ওখানকার, তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে, ধাপ্পা দেওয়া হয়েছে, রাজ্যের মানুষকে ধোকা দেওয়া হয়েছে, মিথ্যা ক্লেম করা হয়েছে। আর তারপরে এই যে ক্রোনি ক্যাপিটাল যা বলি, ভাই ভাতিজাবাদ যা বলি, স্বজনকে বলি, কারণ দেখা যাবে এই যে হিমাদ্রি কোম্পানি, সেখানে এই সময় একটা অনুরাগ আছে। এই সময় এই বাড়তি অনুরাগ কেন, समझदारों के लिए इशाराई काफी है। তাহলে এটা বুঝতে পারবেন যে এই যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে হলো, তো पर्दे के पीछे कौन है और क्या है। সেকেন্ড লাস্ট এন্ড লাস্ট দুটো দেখিয়ে, এই আমি আগে বলে দিয়েছি, এখনো কোনো ব্যবস্থা নেয়নি, কোনো তদন্ত হয়নি। এমনকি এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যা রিজিওনাল বেঞ্চ থেকে নিয়েছে, সেখানেও ধাপ্পা দিয়ে নিয়েছে, জালিয়াতি করে নিয়েছে, সরকারি অফিসার থেকে ব্যবহার করেছে। তাহলে যে অফিসিয়াল এটার সঙ্গে যুক্ত, 2 নম্বরই করেছেন, যে দপ্তর করেছে, যে সরকার করেছে,
তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর সেই ব্যবস্থা নিতে পারে একমাত্র একটা যদি পূর্ণাঙ্গভাবে বিচার বিভাগীয় তদন্ত হয়, এবং ততদিন এই কাজটাকে বন্ধ রাখতে হবে এবং জনগণের কাছে ট্রান্সপারেন্সি পুরোটা প্রকাশ করতে হবে যে আসলে কি। Your question, যদি কিছু বুঝতে অসুবিধা হয়। আমার কাছে পুরো টেন্ডার পেপার আছে, ওই দুটো কোম্পানির জালিয়াতি ব্যাপার আছে, কিভাবে নিয়ম না মেনে হস্তান্তর হয়েছে, এগুলো আপনারা পেতে পারেন। ওখানে যে পুরোনো আমলের যে 17 দশকের যে পাথর খাদানগুলো বা কেসার ছিল, সেগুলো কিন্তু ক্রমশ সেটা জানেন এই সরকার একবার বন্ধ করে আর ডিএমকে দিয়ে, আর তারপরে আবার কিছু লেনদেন হয়, আর কিছু এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, নেতৃত্ব আছে। এইভাবেই বীরভূমে তো অনুব্রত সাম্রাজ্য গড়ে উঠেছে, এভাবেই একজন রাজ্যসভা মেম্বার হয়েছেন, তারপরে ওই দরদাম ঠিক হয়, আবার নতুন করে আবার কাজ শুরু হয়। আমি ক্রাশারের কথা বলছি না এখন আমি যেটা বলছি এই বাসাল্ট উত্তোলনের ব্যাপারে যে জালিয়াতি হয়েছে, ফোকাস করুন। তাহলে আপনাদেরকে কিছু হাইলাইটস আমি পয়েন্টস দিয়ে দিয়েছি। আর if interested, from interested quarters, if you want more details, so you can also, any investigative journalist can dig this. কয়লা বেরোনোর আগে, পাথর বেরোনোর আগে এই কঙ্কালগুলো বেরোবে, দুর্নীতির স্কেলিটনস। হ্যাঁ, আরো অনেক কিছু হবে, বললাম তো আছে, তো এত ডকুমেন্ট আমি দিয়েছি। একটু আন্দোলন হবে, ওখানে হবে, আন্দোলন চলছে ওখানে। যারা আন্দোলন করছেন, যে আদিবাসী মহিলারা, যে আদিবাসীরা, ওখানকার মানুষ, যাদেরকে উৎখাত করা হচ্ছে, যাদেরকে উৎখাত করা হয়েছে, যাদেরকে ধাপ্পা দেওয়া হয়েছে, এই যে 1 লক্ষ লোকের কাজ হবে বলে মিথ্যাচার করা হয়েছে, তাদের আন্দোলনে আমরা আছি, থাকবো। আমি নিজে বীরভূমে যাব 10 তারিখে, 14 তারিখে। হ্যাঁ, এবার অন্য প্রশ্ন করতে হয়। সায়ন বন্দ্যোপাধ্যায় যে পিআইএল, তার পরিপ্রেক্ষিতে সৌমেন সেন যে নির্দেশ দিয়েছেন, তো বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কি ভাবছে আপনি 17 জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। তো এই নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আমি তো স্বাগত জানালাম। ডিভিশন বেঞ্চ, সৌমেনবাবু ছিলেন এবং আরেকজন ছিলেন, এবং সেখানে যেহেতু মূল প্রশ্নটা এটাই যে ছাত্র সংসদে নির্বাচন হয় না, সরকার বারবার বলে এবার হবে, এবার হবে, কিন্তু করে না। আরজি করে অভয়া কাণ্ডে পরে আপনারা জানেন, বলেছিল ঠিক আছে মেডিকেল কলেজগুলোতে হবে নির্বাচন, কথা দিয়েছিল তো। তার কালকাটা মেডিকেল কলেজ হলো, অন্যত্র হলো না। ইউনিয়নের নামে হবে না, কাউন্সিলের নামে হবে। কিন্তু যেখানে নেই ছাত্র সংসদ, সেখানে কেন ছাত্র সংসদ তাহলে কি হবে, বেআইনি অপারেট করছে কেন? তৃণমূলের ছাত্র পরিষদ প্যান্টে লিখে দিল যে একে আমি অ্যাপয়েন্ট করলাম, এখান থেকে কলেজের দণ্ডমুণ্ডের কর্তা হবে। এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর কখন নির্বাচন করবেন, কেন করেননি, এগুলো যা দিতে হবে, আমরা লেগে থাকবো এটাতে। সাহস থাকলে রাজ্য সরকারকে জিজ্ঞেস করো, সরকার কত হলো, তাহলে তো যে সরকার সব করতো তাহলে তো দিয়ে দিত তখন সবাইকে। তাতে 100 দিনের কাজের যে অর্ডার বেরোলো, তাহলে তো আগস্ট মাসের 1 তারিখ থেকে 100 দিনের কাজের জন্য ইতিমধ্যে অর্ডার বের করে দিত। কারণ একটা প্রোগ্রাম করতে হয়, কোন কাজ, কত ভলিউমে হবে, কত লোক লাগবে, কত ম্যান্ডেট তৈরি হবে, সেগুলোকে জেলা পরিষদ তৈরি করছে। রাজ্যেরও একটা প্রস্তাব আছে যে ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের 1000 মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারে। আসলে তো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ যাতে না হয়, ধর্ষণ করতে পারে গার্ড রুমের মধ্যে, প্রয়োজনে প্রিন্সিপাল রুমের মধ্যে। এখনো করেনি, কিন্তু এই যে প্রতিবাদ হবে না, কেউ কোনো কথা বলবে না, অভিযোগ জানালে অভিযোগের শোনাই হবে না, কেন করে? অথরিটেরিয়ান, স্বৈরতান্ত্রিক প্রবণতা। ছাত্র সংগঠন থাকলে, ছাত্র সংসদ থাকলে, প্রতিবাদের অধিকার থাকলে, বিরূপ মনোভাব থাকলে, বিরোধিতা করার সুযোগ থাকলে এগুলো তো হতো না। তাই তো কালীঘাটের সঙ্গে সম্পর্ক থাকবে এমন লোকজন, তাদের চুজেন পার্সনস, তারা কলেজ চালাবে। সেই ছাত্র সংসদের নেতা হবে, সেই মন্ত্রীর ঘনিষ্ঠ হবে, সেই কর্মচারী হবে, সেই উকিল হবে, সেই প্রিন্সিপালের ঘরে পা তুলে বসে থাকবে। আর 100 মিটারের মধ্যে কেউ যাবে না, 1000 মিটারের মধ্যে কেউ যাবে না। তো আপনার মনে আছে অভয়া
কাণ্ডের পরেও আরজি করার পরে মমতা এরকম কিছু নির্দেশ পাঠিয়েছিল না যে মেয়েরা হাতে ডিউটি করবে না, একা করবে না, আছে পুরুষ সঙ্গী থাকবে না? তো সব উদ্ভট চিন্তা, ওরম উদ্ভট মাথা থেকে বেরোয় না। আমরা চাইছি যে ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে। ছাত্র শিক্ষা তার সঙ্গে মানানসই আবহাওয়া গড়ে তুলতে হবে ক্যাম্পাসের মধ্যে। তাহলে তো ওই ফেল করে তাকে পাস করে দেওয়া, জোর করে ফেল করে দেওয়া, তারপরে হচ্ছে একজনের অন্য একজনের পরীক্ষা দেওয়া, ভর্তির টাকা নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট, কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, এসব হচ্ছে পেটি কাজকর্ম, এসব তোলাবাজি করা, এগুলো চলবে না। ঠিক আছে, আমার স্যার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ প্লিজ করো। টেন্ডারের ডকুমেন্টসের বিরুদ্ধে শর্ত যেটা দেওয়া হয়েছিল টেন্ডারে, এটা তার বিরোধী, অ্যাকোয়ার করতে পারে না। আই ক্যান রিড আউট। কে নেবে? আমি তো বললাম স্টেট গভর্নমেন্ট যখন অ্যাট ফল্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না। পিডিসিএল তো স্টেট গভর্নমেন্টেরই একটা সংস্থা, তাহলে স্টেট গভর্নমেন্টের পাওয়ার ডিপার্টমেন্ট নেবে? পাওয়ার ডিপার্টমেন্ট না করলে কি ক্যাবিনেট চিফ সেক্রেটারি নেবে? এ তো সব ইনকোহট। আর তাহলে তো প্রথমে তো টেন্ডার বাতিল হয়ে যায়, এবং ওই জন্য বলছি কাজ বন্ধ রাখতে হবে, কারণ টেন্ডারের শর্ত ভেঙেছে, কাজ শুরু করার আগেই ভেঙেছে। আপনি বলছিলেন যে বিজেপি সব জানা সত্ত্বেও এই দুর্নীতি হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজকে আবার বলছেন যে সিপিএম থেকে সাবধান, 12টা লোকসভা সিট ওরা নষ্ট করেছে, বরং অভিষেককে জেলে ঢোকাতে হবে। এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু এটুকু বুঝতে হবে এই প্রথম অনেকদিন পর অভিষেকের নাম বললো। এতদিন ভাবছিল যে ও সভাপতি হবে। বিজেপি সভাপতি হতে হলে প্রথম শর্ত হচ্ছে যে অভিষেকের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ গাঁটছাড়া বাধা আছে। এখন বোঝা গেছে ও সভাপতি হবে না, তখন আজকে অনেকদিন পরেও আবার এই নামটা উচ্চারণ করলো। আপনারা বলুন, আপনারা সাংবাদিক শুনেছি এর মধ্যে দাঁড়িয়ে। আর দুই হচ্ছে শুভেন্দুর কথা বলছেন কেন? শুভেন্দু সুকান্তরা কি করে? পরিষ্কার বলছি, মামলা করলে মামলা করুক। এই যে সব বললাম, এই ধরনের কিছু কেস পেলে সঙ্গে সঙ্গে ফোন করবে, চিঠি দেবে, টুইট করবে, বা সিবিআই দেখাবে, আর তা বলে আমাকে একটা পার্সেন্টেজ দাও, শুধু অভিষেককে দিলে তো পার্সেন্টেজের রাজত্ব চলছে। শ্রমিক ভট্টাচার্য আজকে বলেছে মুসলিমরা আমাদের শত্রু নয়, যারা তলোয়ার ধরে তাদের হাতে আমরা কলম ধরাবো, আমি কলম ধরাবো। আর যারা জয় বজরংবলী কি জয় বলে মব লিঞ্চিং করছে, তাদেরকে কি করবেন? তাদের হাতেও কলম ধরান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটু কথা বলুন না, ভদ্রলোক জানতাম তো ওনাকে। আর এখানে কজন লোক তলোয়ার নিয়ে ঘোরে, কজন লোক ত্রিশূল নিয়ে ঘোরে? আজ গোটা স্কুলে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে কলম ধরার কথা, যেখানে স্বাক্ষর করার কথা, যেখানে শিক্ষা চালানোর কথা, সে ব্যাপারে কোনো কথা বলছেন না কেন? এই হিন্দু মুসলমান ছাড়াও তো কিছু রাজনীতির বিষয় আছে, সেটা একটু করুন না। তামান্নার পরিবার আজ হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, এবং শুধু তাই না, অ্যারেস্ট হয়েছেন, এবং 15 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। তারা অভিযোগ করছে, শুধু তাই নয়, তারা সিবিআই তদন্ত চাইছে। হাইকোর্টে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন, তারা ওখানে ফাইল করবেন কেস, এবং ওনার দাবি আর কোনো নতুন তামান্না যাতে না হয়। ওই রকম 9 বছরের ফুটফুটে শিশু, এই মাসের 28 তারিখে জুলাইয়ে তার 9 বছর পূর্ণ হতো, 10 বছরে পা দিত। সেখানে দাঁড়িয়ে ওই গ্রামকে সন্ত্রাস মুক্ত করতে বলেছিলেন, এইটুকু কোথায় বলেছিলেন? এখন তো আমরা বলছি গোটা জেলা, গোটা রাজ্যকে সন্ত্রাস মুক্ত করতে হবে। তার প্রথম শর্ত ছিল সমস্ত বোমা, বন্দুক, পিস্তল, যেটা দিয়ে ওরা ভয় দেখায়, ভোটের আগে দেখিয়েছে, ভোটের পরে দেখিয়েছে, সারা বছর ধরে দেখায়, রেইন অফ টেরার, সেগুলোকে উদ্ধার করতে হবে। এখনো করেনি। যেগুলো গ্রামের মানুষ ধরিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে এই গ্রামে আছে, এই গাছের তলে আছে, তখন সেটা ধরা পড়ছে। পুলিশ এসপি সেগুলোকে উদ্ধার করার ব্যবস্থা নিচ্ছেন না। মুখ্যমন্ত্রী এখনো একটা মুখ ফুটে কথা বলেননি। আর 3 হচ্ছে যে 24 জনের নামে এফআইআর করা হয়েছে, নেমড এফআইআর, তাদের সবাইকে ধরতে হবে। এ দাবি তো আমাদেরও। অপরাধীদের ধরতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তির ব্যবস্থা করতে হবে। কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ, তার ফোন থেকে দেখা গিয়েছে এই ঘটনা ঘটার পর
তারপর থেকে একাধিক ছাত্র নেতার কাছে ফোন গিয়েছে, তৃণমূল নেতাও। এবং শুধু তাই নয়, ফোন যাওয়া নয়, তিনি একজনের সঙ্গে দেখাও করেছেন, এক প্রভাবশালী ছাত্র নেতার সঙ্গে। তাহলে কি পুরো বিষয়টি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা জানতো? তাদের তো এটাই তো করা হয়েছে। ছাত্রনেতা বললে তো অপমান হয় ছাত্রদের শিক্ষা। এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মস্তান রাজ তৈরি করা হয়েছে টিএমসিপির নামে, তোলাবাজ, গুন্ডা এবং ধর্ষকদের, তাদের নেটওয়ার্ক তো এটা একটা। আরজি কর কাণ্ডের পরে কিরম সব চলে এসেছিল না নর্থ বেঙ্গল লবি, সেই নিয়ে তো পুলিশ কমিশনার পার্টি সব আটকানোর চেষ্টা করেছিলেন। এবারে পুলিশ কমিশনার পাঠাননি মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত, নিরপেক্ষ তদন্ত। আর যেহেতু একেবারে ক্রেডিবল এভিডেন্স পাওয়া গিয়েছে ইতিমধ্যে, নির্যাতিতার বয়ান আছে, তারপরে মেডিকেল রিপোর্ট আছে, তারপরে সব মোবাইল ফোনে ক্যামেরা ছবি আছে, সিসিটিভির ক্যামেরায় ছবি আছে, এবং ওই কলেজে কি ঘটে না ঘটে গত কয়েক বছর ধরে এখন তো প্রাক্তন ছাত্রছাত্রীরাও বলছে সেগুলো। আইনের কলেজে কিসের লাইন চলে এটা তো প্রমাণ হয়েছে এখন। এবং সেটা শুধু টিএমসিপি বললে ভুল হবে। টিএমসিপি কে নমিনেট কারা করে? টিএমসিপি কি যে তৃণমূলের সাম্রাজ্য না থাকে? মমতা ব্যানার্জি এবং অভিষেকের সাম্রাজ্যের তো একটা নাট বল্টু, এরা ইম্পর্টেন্ট নাট বল্টু। রাজ্যের দুটি স্বনামধন্য স্কুলে দেখা যাচ্ছে একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ করা হয়েছে, বা বলা হচ্ছে 3 দিন একটি স্কুলে, 3 দিন আরেকটি স্কুলে। মানে এইরকম কি নিয়োগ, সরকারি নিয়োগ হয়? আচ্ছা, শুধু মমতার বই কিনতে আর মমতার বই পড়তে হয়, তাহলে লাইব্রেরিতে লাগে না। গোটা রাজ্যের পাবলিক লাইব্রেরির 1/3 চলছে, 2/3 বন্ধ। বামফ্রন্টের আমলে 34 বছরে আমরা একটা লাইব্রেরি মুভমেন্ট করেছিলাম। শুধু স্কুলে নয়, ক্লাবে নয়, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে লাইব্রেরি তৈরি হয়েছিল। এখন লাইব্রেরিয়ান নিয়োগ হয় না। স্কুলে কলেজে লাইব্রেরিয়ান নেই, পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নেই। এটা নামজাদা স্কুল বলে আপনার কাছে খবর এলো, নাহলে যেটা পাবলিক লাইব্রেরি আছে জেলায় জেলায়, সেখানে একজনকে 3টে লাইব্রেরিতে যেতে হয় শুধু হাজিরা খাতা নিয়ে। শুধু হাজিরাই হয়, লাইব্রেরি চলে না। বই পাড়ায় গিয়ে কান পাতুন, যেখানে বই ছাপা হয়, বিক্রি হয়, যে বলে পঠন পাঠন উঠে গেছে বলে বই ইন্ডাস্ট্রি কমে যাচ্ছে। মমতা ব্যানার্জি নিজে বইকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করছেন, কিন্তু যেটা বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল, যার জন্য আমাদের গর্ব ছিল, কলেজ স্ট্রিট পাড়ায় গিয়ে একটু কান পাতুন, বইয়ের বিক্রি কিরম কমে গেছে, বইয়ের পাবলিকেশন কিরম কমে গেছে, সংখ্যা কিরম কমে গেছে। কারণ বই পারচেজ হচ্ছে না। স্কুলে, কলেজে, লাইব্রেরিতে, টেক্সট বুকে, রেফারেন্সে। দেউচা পাচামি নিয়ে এত বড় একটি স্ক্যাম সামনে নিয়ে এলেন, আগামী দিনে কি আদালতের দ্বারস্থ হবেন? আদালতে ইতিমধ্যে মামলা চলছে। আমি তো তার মধ্যে একটা তো যে এফিডেভিট দাখিল করেছে WBPDCL, তার থেকে তো আমি বার করে দিলাম, কিছু কিছু নজর আনছি। তারপর আদালতে নজর আনা হবে। কিন্তু তার থেকে বেশি হচ্ছে ওইখানে আন্দোলন যেটা চলছে, যেটাকে পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে কেনাবেচা করে যে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, সেই আন্দোলনটা আরো জোরালোভাবে হবে। হ্যাঁ, বলো। ঈদের সময় আপনারা রাজ্য জুড়ে সম্প্রীতি শিবির করেছিলেন, মহরমকে কেন্দ্র করে এমন কোনো পরিকল্পনা আছে? বামফ্রন্টের তরফ থেকে চেয়ারম্যান আবেদন করবেন। গতকাল আমি নিজে মহেশতলায় গিয়েছিলাম, যেখানে এই তুলসী গাছ রোপণ, তুলসী দলা তৈরি করার নাম করে RSS, বিজেপি আর ওখানকার তৃণমূলের মস্তানরা মিলে যে ধুন্ধুমার কাণ্ড করলো, লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, আমাদের পার্টি অফিস ভাঙা, ওই হকারটাকে পুলিশ ধরে মারলো। পুলিশ, হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি, পুলিশের থানার সামনে হচ্ছিল, কিছু করেনি। আর পরে ওই হকারটাকে মেরে ঠ্যাং খোলা করতে তাড়িয়ে দিয়েছে। এখন সে বেপাত্তা। তাহলে মহরমের সময় গত কয়েক বছর যদি দেখো, আস্তে আস্তে সোসাইটি যেরকম রেশনালাইজ হয়, মডার্নাইজ হয়, তাতে ওই যে মহরমের যে আগে যেভাবে ধুন্ধুমার একটা হই হই করে হতো, আস্তে আস্তে ওটা পার্টিসিপেশনটা কমছে। একটা বড় অংশের মানুষ ওই অংশগ্রহণ ওইভাবে করেন না, যেটা ওই বেরোয় আর কি মিছিল। আবার কিছু জায়গায় এরকম কিছু লোকেরা ওটাকে নিজের
মাতব্বরি জাহির করার জন্য ব্যবহার করে বলে সাঙ্গপাঙ্গ জোগাড় করে, যেমন আমরা রামনবমীর সময়, হনুমান জয়ন্তীর সময় দেখি। কিন্তু শোকের মিছিল বেরোয়, মাতম হয়। এখনকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আমরা বারবার বলি, সুতরাং সম্প্রীতি শিবির তো সবসময় করতে হয়, এবং সেখানে বিভিন্ন এলাকায় আমাদের কমরেডরা যেসব জায়গাটা, সব নির্দিষ্ট কিছু পকেট আছে যেখানে এগুলো হয়, সেখানে দাঁড়িয়ে আমাদের কর্মীরা থাকবে, বামফ্রন্টের কর্মীরা থাকবে, যারা সাম্প্রদায়িকতা বিরোধী, গণতন্ত্র চেতনা সম্পন্ন ধর্মনিরপেক্ষ মানুষজন আছেন, তাদেরকে নিয়েই ওসব জায়গায় যাতে কোনো উস্কানি না হয়, কোনো মস্তানি না হয়, কোনো গণ্ডগোল না হয়, এবং কোনো সাম্প্রদায়িক পরিবেশ, সম্প্রীতি পরিবেশে তা যাতে নষ্ট না হয়, তার জন্য সজাগ এবং সতর্ক আমরা থাকবো। দেউচা ভাষামি নিয়ে আদিবাসী বা সেখানকার স্থানীয়রা দীর্ঘদিন লড়াই করে চলেছে, এবার কি বামফ্রন্ট সরাসরি এই লড়াইয়ে নামবে? আমরাও লড়াই করছি, ওখানকার মানুষের যে লড়াই করছে তার প্রতি সংহতি জানিয়েছি আমরা। সিউড়িতে, বোলপুরে, মোহাম্মদবাজারে বেশ কয়েকটা সমাবেশ সিপিআইএম এরও হয়েছে, বিভিন্ন গণসংগঠন হচ্ছে, অন্যান্য আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে আমাদের আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, তারাও এই লড়াইয়ের একজন শরিক তারা আছে। আরও এই আন্দোলনটা এবার জোরদার করতে হবে। এটা শুধু দেউচা পাচামির এবং শুধু আদিবাসীদের বিষয় নয়, এটা রাজ্যের বিষয়, জালিয়াতির বিষয়, স্ক্যামের বিষয়, পরিবেশের বিষয়, এবং আমাদের হচ্ছে তোমার গিয়ে যেটুকু শিল্পায়নের সুযোগ আছে সেটাকে নষ্ট করার যে মমতা ব্যানার্জি সরকারের শুধু জালিয়াতির জন্য, দুর্নীতির জন্য আর ভাইপোর কোম্পানিকে টাকা পাওয়ানোর জন্য যে ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে লড়াইটা আরো জোরদার করতে হবে। কলেজে অধ্যাপককে ঢুকে মারধর করেছে তৃণমূল নেতার দাদা, অধ্যাপক কলেজ থেকে চলে যেতে চাইছে এবং এখনো অপরাধীকে ধরা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষে। নিশ্চয়ই কোনো ভালো অধ্যাপক হবেন, বা ওদের ওই জালিয়াতিতে সায় দেননি, লুটের রাজত্বে সায় দেননি বলে এরকম অত্যাচার হয়েছে। এই জন্যই প্রত্যেকটা ব্যাপারে হাইকোর্টে যেতে হবে। কেন? তারা তো একটা বিশ্ববিদ্যালয় আছে, নিয়ামক সংস্থা আছে, উচ্চশিক্ষা দপ্তর আছে। না হয় একটা মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে গেছে, কিন্তু আর এখনো তো জেলে বাইরে আছে একজন, তাই তো ব্যবস্থা নেওয়া উচিত যতদিন জেলে বাইরে আছে। তো মন্ত্রিত্বগিরি দেখা। সেলিমদা, এর আগে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে এর আগের নির্বাচনে প্রায় 12টি আসন ভোট কেটে তৃণমূলের তুলে দিয়েছেন। আজকের বিজেপির নবনির্বাচিত সভাপতি তিনি বলছেন যে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস মিলে তৃণমূলকে ভোট কেটে তৃণমূলকে শক্তিশালী করছে। আপনারা সেটা না করে সরাসরি তৃণমূলের সঙ্গে একসঙ্গে বেরোতে পারেন, মিছিল করতে পারেন, এটা বলছি। তো বিজেপির কথা তুমি মাইক্রোফোনে কেন বলছো? সিপিএম মাইক্রোফোন ব্যবহার করে বিজেপির প্রচার প্রশ্ন করতে পারো। তুমি তো ওরা যেটা করছো সেটা তুমি অ্যাম্প্লিফাই করলে, মানে মাল্টিপ্লাই করছো। সরি, কিন্তু এই জাতিজাতদের কথা শোনো কেন, আর সেটাই আবার রিপিট করো কেন? কোনো যুক্তি দিয়ে তো বসতে হবে। অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম হেরেছিল কেন মুর্শিদাবাদে? কার ভোট কাটার জন্য? লোকসভা নির্বাচনে কার্তিক মহারাজকে দিয়ে হিন্দু উগ্র সাম্প্রদায়িকতা করে, হিন্দু হিন্দু ভাই ভাই করে হিন্দু ভোটটাকে সরিয়ে নেওয়া করেছিল কার জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। সবাই জানতো বিজেপির কোনো জেতার ওখানে অংশ নেই। কার কথা কে বলছে? তথ্য দিয়ে বলতে হবে, তত্ত্ব দিয়ে বলতে হবে। তো একজন গল্প শুনিয়ে দিল। যতদিন বিজেপি ছিল না এই রাজ্যে, তৃণমূলের এই ধর্ষণ, এই খুন, এই জখম, এই লুট, এই তোলাবাজি ছিল। 2014-তে মোদী সরকার আসার পর থেকে মমতা ব্যানার্জির, তৃণমূলের, অভিষেকের জালিয়াতি কারবার বেড়েছে না কমেছে? সিপিএম তো ছিল, তখন তো করার সাহস ছিল না। যেরকম সাম্প্রদায়িকতা বেড়েছে সেরকম দুর্নীতি বেড়েছে। কারণ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এই সাম্প্রদায়িক বিজেপি কোনো পদক্ষেপ নেবে না, আর বিজেপির সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকের বিরুদ্ধে জালিয়াত, দুর্নীতিবাজ তৃণমূল কোনো ব্যবস্থা নেবে না। এটাই তো অ্যারেঞ্জমেন্ট। একটা উদাহরণ দেখাও। 100 দিনের কাজের টাকা নিয়ে চুরি হলো। আইনে বলা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু বাজেটের টাকা, তাহলে সেটা যদি 9/6 হয় তাহলে আইনি ব্যবস্থা নেবে। আইনি ব্যবস্থা নেবেন লেখা আছে মানরেগায়, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে। এবং যে টাকা বন্ধ করেছে ওটা তার পরের ধারা, তার আগের ধারা হচ্ছে আইনি ব্যবস্থা নিতে হবে। নিয়েছে, সফট অপশন নিয়েছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য। আবাস যোজনা দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দুর্নীতি হয়েছে, শহরি আবাস বিকাশ যোজনায় দুর্নীতি হয়েছে।
করোনার পরে আপনারা জানেন, তোমরা ওই যখন ঝড় হয়েছে, ঝড়ের টাকা নিয়ে, রিলিফের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, একটা অ্যাকশন নিয়েছে? অভয়াকাণ্ডে বিচারে তো আমরা দেখেছি, না খাতা না বহি, যে মমতা খায় সো সহি, এটাই তো মোদির মন্ত্র। ইডিসিবিআই কি করলো? রাজ্যের সাথে ভালো করছে না? তাহলে অন্যত্র বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রীকে ধরে যাচ্ছে, তা সুপ্রিম কোর্ট বলছে যে এটা অন্যায় করেছো। আর এখানে কোর্ট বলেছে কাকুর গলার স্বর জমা পড়েছে, তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা পড়েছে বলছে ইডি, কিন্তু রেড হয়েছে। কার কথা কে বলছে? কোন বিজেপির সাহস আছে বলবে? কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না, শান্তিনিকেতনে গেল না? কেন কাকুর গলার স্বর মিলে যাওয়ার পরে ধামাচাপা পড়ে গেল তদন্ত? বিহারে যে পদ্ধতিতে ভোটার লিস্টের সমীক্ষা করা হচ্ছে, সেই একই পদ্ধতিতে বাংলাতেও সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আমরা বলেছি, আমি আবার মাইক্রোফোন ব্যবহার করতে দেবো না, আমি এভাবে বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন নয়, এখানে বিজ্ঞাপনটা টেলিভিশন চ্যানেলে। আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল, নির্ভুল, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই। ইলেকশন কমিশন ফেল করেছে, তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে। তামান্না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে, নির্বাচন যারা পরিচালনা করছে সে রিটার্নিং অফিসার এরাকে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করতো, ইলেকশনের সময়, ডেট অফ ইলেকশন, কাউন্টিং এর আগে, প্রি ইলেকশন যে মুভ করতে হয় সেগুলো করেনি। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন বায়াসড। গণনা থেকে পর থেকেই হইচই শুরু হয়েছে কিভাবে ইলেকশনাল প্রসেসকে ম্যানিপুলেট করা হয়। আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত, তা আমরা রাজ্যের নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে বলেছি। তাহলে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে। এখন বিজেপির নির্দেশে, আরএসএস এর কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা, জালি ভোটার বাদ দেওয়া, ভুয়ো ভোটার বাদ দেওয়া, ডাবল এন্ট্রি বাদ দেওয়া, তার মধ্যে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট চাইছে, এনআরসি করতে চাইছে। আমাদের কাছে আসামে উদাহরণ আছে। আসামে ডি ভোটার করেছিল প্রথমে, ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এই বলে ডি ভোটার করেছিল, এদেরকে ভোটার লিস্টে নাম আছে কিন্তু ভোট দিতে দেয়নি। তারপরে এনআরসি, তারপর ডিটেনশন ক্যাম্প। আর এই মমতা ব্যানার্জি যখন এনডিএর সঙ্গে ছিলেন, আদবানির মানসপত্রী ছিলেন, 2005 সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে। এখন তৃণমূল কি বলবে? তো বিজেপি যে ভাষা বলেছে, আরএসএস যে ভাষায় বলে, ইলেকশন কমিশন সেই ভাষায় বলছেন, মমতা ব্যানার্জি সেই ভাষায় বলেছে। নাটক করে কি হবে? আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী, জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা। তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করা। কিন্তু ভোটার লিস্ট এনআরসি করে দেশে আগুন জ্বলবে। আসামে আজ পর্যন্ত এনআরসি সমস্যা সমাধান হয়নি। এখন যে সবচেয়ে বেশি চিৎকার করতো সে এখন গরু পাচারে তার ক্যাবিনেট ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর। এইসব যারা গরু পাচার করে ভোটার লিস্টে তারা এরকম নাম পাচার করে। সুতরাং আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে, যত ডাবল এন্ট্রি আছে, ভুয়ো ভোটার আছে, তার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা দিচ্ছি, এসডিওর কাছে জমা দেওয়া হচ্ছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে সংবর্ধনা কর্মসূচি, তাতে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ডাক পেলেন। মান সম্মান বজায় আছে, গেলে হয়তো ধুতি টানানি করতো। বিজেপি অন্য জায়গায় তাই করেছে, আমাদের রাজ্যে অনেকে বিভিন্ন জেলে এরম করেছে। ওটা তো তৃণমূলের একটা সংস্করণ, উন্নত সংস্করণ বলবো না,
আর দিলীপ ঘোষ কোথায় আছে, বিজেপিতে আছে না তৃণমূলে আছে, এটা ঠিক করতে হবে। তো জগন্নাথ দেবের কাছে যেতে পারে, রামের কাছে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মেও আছি, জিরাফেও আছি, তাই তো একটু বিপদে পড়লো, না তো ওই সভাপতি হয়ে যেত। ধন্যবাদ।